গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। তো আমি তোমাদের ডালটন স্যার। তোমরা জানো যে আমার জিকের ক্লাস চলে, সায়েন্স প্লাস ইতিহাস। এখন জিকে সেটটা চলছে ওভারঅল। তো তোমরা জানো যে ইমতিয়াজ স্যার একটু অসুস্থ আছেন। তো আজকে আমি যে ক্লাসটা নেব তোমাদের ম্যাথ আর জিআই এর একটা মক টেস্ট। ঠিক আছে? সাউন্ড ওকে আছে? সব ঠিকঠাক থাকলে ইয়েস লিখে দাও। তো চলো আমরা আজকে মেনলি ম্যাথ আর জিআই এর উপরে একটা মক টেস্ট নেব। তো ক্লাসটা কতক্ষণ চলবে দেখা যাক। মেনলি এটা হচ্ছে কনস্টেবল মেন অ্যান্ড কেপিএসআই তোমাদের সামনেই রয়েছে। তো একটা মক টেস্ট হবে। তো আমাদের যে ক্লাস রুটিন ডেলি থাকে, মেনলি আলামিন স্যারের সকালে থাকে, আমার 8:30 থেকে সায়েন্স ক্লাস থাকে, আর টিডব্লিউএস এবং ওয়ে অফ সলিউশনে 9টা থেকে এখন হিস্ট্রি প্লাস যে একটা মক টেস্ট নিচ্ছি তোমার জিকের, সেটা কিন্তু চলে ওয়ে অফ সলিউশনে। তো আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম রয়েছে দা ওয়ে অফ সলিউশন, এখানে তোমরা কানেক্ট থাকো, বিভিন্ন ক্লাসের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যারা নতুন কানেক্ট হচ্ছ, দা ওয়ে অফ সলিউশন এবং টিডব্লিউএস দুটোতে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে। তো চলো আজকের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এটা। তো তোমরা দেখে নাও, প্রশ্নটা ভালো করে পড়ে উত্তর করো। পরীক্ষায় যেমন প্রশ্ন হয় ঠিক তেমনই একটা সেট রয়েছে ওভারঅল। এখানে তোমরা 15 প্লাস 10 অর্থাৎ 25টি প্রশ্ন আমরা সলভ করব। ঠিক আছে, দ্রুত তোমরা অ্যান্সার করো। তো এখানে যে প্রশ্নটা রয়েছে দেখো, দুটি সংখ্যার যোগফল 46 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কি কি? তো নিয়ম তো অনেক রয়েছে এখানে, তোমার পরীক্ষার সময় নিয়ম টিয়ম অত করার দরকার নেই। জাস্ট পেন যেন তোমার রাফ শিটে বা যেখানে তোমার রাফ করার সুযোগ থাকবে সেখানে না ঠাকালেই ভালো। অর্থাৎ মুখে মুখে যতটা করবে তত তাড়াতাড়ি তোমাকে আর কি সলভ করা যাবে। তো এখানে যে বিষয়টা দেখো, দুটি সংখ্যার যোগফল 46 বিয়োগফল 20, এটা কি হবে মুখে মুখে করলে? তো এখানে তুমি অপশন টেস্ট করলে 33 আর 21 যোগফল 46 হচ্ছে না। 33 আর 13 যোগফল 46 হচ্ছে। এবার দেখো বিয়োগফলটা হচ্ছে কিনা। 33 - 13 করলে 20 চলে আসছে, যোগফলটা কি 46। এটা তো উত্তর হয়েই গেল। এটা হবে না, এটা হবে না, জাস্ট মুখে মুখে হয়ে যাচ্ছে। খুবই সহজ অঙ্ক প্রথম অঙ্কটা। এমনি যদি করতে x প্লাস ওয়াই এইভাবে করতে পারতে। 46 যদি একটু তোমার কঠিন থাকতো, x মাইনাস ওয়াই 20, তো এটা থেকে সলভ করলে তুমি চলে আসতো। এটা নিয়ে আর বেশি আলোচনা করার দরকার নেই। অপশন বি কারেক্ট আছে। যারা বি আনসার করেছো সবার উত্তর সঠিক। ঠিক আছে, এবার দেখো দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 12 অর্থাৎ 12 এবং তাদের অনন্যকের সমষ্টি হচ্ছে এটা। তাহলে সংখ্যা দুটি কি কি? একটু সময় নাও, তারপর অ্যান্সার করো। ঠিক আছে, এখানে মেনলি যে প্রশ্নগুলো থাকবে, তোমরা হয়তো আগেও এই ধরনের অঙ্ক করেছো, অসুবিধা হবে না। আচ্ছা, অনন্যক মানে কি সকলে জানো কম বেশি? অনন্যক মানে ধরো একটা সংখ্যা যদি x হয়, এই সংখ্যাটা x যদি হয়, আমি যদি বলি সংখ্যাটি x হলে অনন্যক হবে উল্টোটা। অনন্যক হবে উল্টো, অর্থাৎ অনন্যক হবে 1/x। এইটা কিন্তু ব্যাপার। তো এখানেও তুমি অপশন টেস্ট করলে চলে আসবে। আচ্ছা, সংখ্যা দুটির সমষ্টি একটা x যদি y ধরো, একটা x আর একটা y, এখানে x প্লাস y বলছে কত 12, আর একটা অনন্যক মানে 1/x প্লাস 1/y, এটা বলছে তোমার 12/35। তো মেনলি 35টা তুমি যদি ভাঙো না 5 × 7, আর এখানে 12 যদি ভাঙো 7 + 5, তো এইভাবে করে দেওয়া যায়। অর্থাৎ একটা সংখ্যা 7, একটা সংখ্যা 5, 1 + 7 + 1 + 5 তুমি যদি করতে কি হতো? 5 × 7 = 35 লসাগু, 5 × 1 = 5, 7, 12/35। এই কিন্তু গল্প, এখানে গল্প শেষ। 7 আর 5 12 হয়ে যাচ্ছে সংখ্যাগুলির সমষ্টি। কিচ্ছু করার দরকার নেই, এটা মেনলি তোমার কিচ্ছু না। এরকম অঙ্ক থাকলে যেটা সংখ্যার যোগফল বাই এটা হচ্ছে তোমার গুণফল, এটা যোগফল বাই গুণফল। ঠিক আছে,
অন্যকে সমষ্টি হয়। ঠিক আছে, তো যারা 7 আর 5 করেছিল অপশন ঠিক আছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক একটা থাকে পরীক্ষায়, একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4, ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে? তো দুই ভাবে প্রশ্নটা থাকে পরীক্ষায়। 1 নাম্বার সংখ্যার অনুপাত দিয়ে দেবে, সংখ্যার অনুপাত দিলে তোমাকে মোট টাকাটা বলে দেবে। আর যদি টাকার অনুপাত থাকে তাহলে সংখ্যার অনুপাতটা বলে দেবে, জাস্ট উল্টোটা। হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রাখবে। তো এখানে মেনলি তোমার যে অনুপাত, সংখ্যার অনুপাতটা বলেছে এত আর টাকার পরিমাণটা বলে দিয়েছে এত। অর্থাৎ 1 টাকা মানে 100 পয়সা। ঠিক আছে, অর্থাৎ 1 টাকা কটা থাকবে? 1 টাকার মুদ্রা থাকবে একটি, 50 পয়সা থাকবে হচ্ছে 2টি, তাই তো? তাহলে মোট যদি টাকায় আমরা হিসেব করি, 1 × 1 1 টাকা, 50 × 2 1 টাকা, গুণ করে দিচ্ছি। ঠিক আছে, পয়সা তো এটা, আর এটা তোমার টাকা। আর একটা বলছে 25 পয়সা 4টি, 25 পয়সা থাকবে 4টি, 4 25 100, 100 মানে 1 টাকা। অর্থাৎ টাকা তোমার একটা তোমার যদি তোলা হয়, ধরো একটা করে তোমার টোটাল যে এই অনুপাতে রয়েছে, একটা করে থলি দিয়ে যদি টোটাল 393 টাকা হয়, একটা থলিতে তোমার 3 টাকা করে থাকবে, অর্থাৎ 3 টাকা। তো এখানে তুমি 393 দিয়ে 393কে তুমি ভাগ করবে 3 দিয়ে, তাহলে কত হচ্ছে দেখো, 3 × 3 3 × 9 3 × 3 131টি সেট থাকবে। সেট মানে কি বললাম, এই যে এই অনুপাতের একটা সেট যদি আমি কল্পনা করি 1:2:4 এর, অর্থাৎ এক মুঠো মুঠো টাকা আসলে 3 টাকা করে যদি উঠবে ভাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে 131টা সেট থাকবে টোটাল। তো 131টা যদি সেট হয় তাহলে বলছে কতগুলি মুদ্রা রয়েছে। তো একটা মুদ্রার যে সেট, এটা কটা থাকে? 1 + 2 + 4, অর্থাৎ একটা যে 1:2:4 এর যে একটা সেট বা একটা থলি যদি এটা কল্পনা করো, তো এখানে 7টি করে মুদ্রা থাকছে। তো এরকম কটা সেট পাবো? 131টা সেট আমরা পাবো। তো টোটাল হবে 7 × 131, 7 × 7, তোমার 7 × 91, 917 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমরা করেছো নিশ্চয়ই, অসুবিধা হবে না। পরের অঙ্ক ট্রেন থেকে। একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার তোমাকে বলতে হবে। এখানে সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করো। এখানে দেখো মেনলি তোমার ট্রেন অতিক্রম, তো ট্রেন অতিক্রম ধরো এই একটা ট্রেন আছে। ঠিক আছে, এই একটা ট্রেন আছে, তো এটা তো এই ধরো একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, এই একটা প্ল্যাটফর্ম রয়েছে, ধরো এটা একটা প্ল্যাটফর্ম, এই ট্রেনটা অতিক্রম করবে। এবার যে বিষয়টা, এখানে একটা মানুষ দাঁড়িয়ে ছিল, এটাকে পার করছে 8 সেকেন্ডে। তো 8 সেকেন্ডে যেটা পার করছে সেটাই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য পার হতে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য পার হতে সময় লাগছে, ট্রেনটির দৈর্ঘ্য পার হতে সময় লাগছে 8 সেকেন্ড। এটাই কিন্তু যে মানুষ অতিক্রম করছে মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে, আর প্ল্যাটফর্ম অতিক্রম করছে 20 সেকেন্ড, মানে 264 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা হচ্ছে 264 প্লাস ট্রেনের দৈর্ঘ্য যদি x ধরি, এটা অতিক্রম করছে 20 সেকেন্ডে। এটা শর্টকাটে কি হবে, অর্থাৎ তোমার 20 সেকেন্ডে পুরো প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটো দৈর্ঘ্য অতিক্রম করছে, আর 8 সেকেন্ডে
ওই ব্যক্তিটা, অর্থাৎ ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 8 সেকেন্ডে, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে 20 - 8 12 সেকেন্ডে। এটা ভালো করে তোমরা খেয়াল করো, এই 12 সেকেন্ডে অতিক্রম করছে হচ্ছে 264 মিটার। অর্থাৎ ট্রেনের গতিবেগটা আমরা বার করে নিচ্ছি এখান থেকে 264 ভাগ হচ্ছে 12, এটা হচ্ছে ভেলোসিটি। হ্যাঁ, গতিবেগ, অর্থাৎ গতিবেগ কত আসছে, 12 দিয়ে কাটলে 12 × 2 24, 2 24 12 2 22 মিটার পার সেকেন্ড। 22 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ। অর্থাৎ 8 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হবে 8 × 22। কত হয়ে যাবে বলো? 8 2 16, 8 2 16 আর 2 16 1 17, 176 মিটার। 176 মিটার কিন্তু হয়ে যাবে এখানে ট্রেনটির তোমার দৈর্ঘ্য। বুঝে গেল? ঠিক আছে, যারা অপশন বি করেছে সকলের উত্তর কিন্তু সঠিক আছে। 40 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:2, সেটাতে আরো কত লিটার জল মেশালে নতুন মিশ্রণের সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে? 4:3 হবে। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে দ্রুত তোমরা কমেন্ট করো। অর্থাৎ এখানে যে বিষয়টা রয়েছে, তোমার একটা 40 লিটারের যে মিক্সচার, সেখানে সিরাপ ও জল রয়েছে 3:2। এবার তোমাকে বার করে নিতে হবে তাহলে যে মিশ্রণ 40 লিটারের মধ্যে সিরাপ কতটা রয়েছে। 40 এর মধ্যে সিরাপ রয়েছে, কিভাবে করতে হয়, 3 আর 2 3, 3 + 2 অর্থাৎ 40। আমি এটা জাস্ট ক্যালকুলেশনটা তোমাদের ইজি করে দিচ্ছি। 5 8 40, 3 8 24 লিটার, ঠিক আছে। এটা সিরাপ রয়েছে আর জল রয়েছে, তাহলে কত? একইভাবে তাহলে এটা 24 16 লিটার হচ্ছে জল। এবার বলছি তোমাকে সিরাপ আরো কত লিটার জল মেশাতে হবে। হ্যাঁ, দুধের ক্ষেত্রেও একই রকম অঙ্ক হয়, দুধ জল মিশিয়ে তোমার বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, এখানে বলছে তাহলে 16 লিটারের সাথে কত লিটার জল মেশালে অনুপাত এটা হবে। দেখো একটা জিনিস, এখানে এই ধরনের অঙ্ক কিন্তু তোমার শুধু জল মেশানো হচ্ছে, মানে এই সিরাপটা কিন্তু ফিক্সড রয়েছে, এটাই কিন্তু গল্প। 24টা তোমার 3 ছিল, এটা 4 হচ্ছে, তো 4 সমান 24 যদি হয়, 4 6 24, একে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 24 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, এক একটা ইউনিট 6 যদি ধরো, তাহলে এখানে 4 যদি 24 হয়, তাহলে এই 3টা কত হবে? এটা 3 6 18 হবে, 4 6 24, এটাই কনসেপ্ট। তা 18 যদি হয়, আমার জল রয়েছে 16, তাহলে আর 2 লিটার অ্যাড করতে হবে, 2 অ্যান্সার হয়ে যাবে। এখানে আশা করি সকলে বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক তোমরা করেছো এর আগেও নিশ্চয়ই। তাহলে এই 4 যদি 24 হয়, 3 হবে 18। ওকে, পরবর্তী প্রশ্ন, এ বি এর থেকে 3 গুণ বেশি কাজ করতে পারে। এ কাজটি শেষ করতে বি এর থেকে 30 দিন কম সময় নেয়। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে? তো এখানে আমি একটু টাইমারটা দিই, তোমরা টাইমার ইউজ করে করো মেনলি। সেকেন্ড সময় নাও, এটা একটু কনসেপচুয়াল অঙ্ক রয়েছে এটা। অর্থাৎ এ বি এর থেকে 3 গুণ বেশি কাজ করতে পারে, আর অর্থাৎ এ তোমার এখানে এর কার্যক্ষমতাটা বেশি, কার্যক্ষমতাটা এর ক্ষেত্রে বেশি। অর্থাৎ বি যদি 30 দিনে করে, এর লাগবে হচ্ছে 10 দিন, 3 গুণ দ্রুত কাজ করবে। কিন্তু এখানে যে বলছে বিষয়টা দেখো, অর্থাৎ তুমি এটা এক্স ধরো না, অসুবিধা নেই, বিটা এক্স ধরো, বি ধরলাম, বি এক্স দিনে কাজটি করে। বিষয়টা বুঝে নাও, শর্টকাট তো তোমরা পারবে। এক্স দিনে কাজটি করে, এটা যদি আমরা ধরে নিই, তাহলে
এ কত দিনে করবে, এ করবে এ সমান এক্স মাইনাস 30 দিন, এটাই তো বলে দিয়েছে। এবার প্রশ্ন অনুসারে কি হবে, প্রশ্ন অনুসারে বলছে এ 3 গুণ দ্রুত কাজ করে, অর্থাৎ এখানে 3 ইন্টু এ ইকুয়াল টু হবে বি, অর্থাৎ এখানে এটা প্রশ্ন অনুযায়ী, হ্যাঁ প্রশ্নানুসারে, আমাদের কিন্তু এত করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। অর্থাৎ 3a 3 ইন্টু এক্স মাইনাস 30 ইকুয়াল টু তোমার কত হবে, এটা এক্স হয়ে যাবে, অর্থাৎ এখানে 3x মাইনাস 90 ইকুয়াল টু এক্স, এটা থেকে ইকুয়াল টু 2x সমান 90, এক্স সমান আসবে দেখো 45, এক্স যদি 45 হয় অর্থাৎ বি সমান যদি 45 হয় তাহলে এ কত হবে, এ কত হবে 45 মাইনাস 30 অর্থাৎ 15, অর্থাৎ এ 15 এর 3 গুণ বেশি সময় লাগছে। আর তাহলে একত্রে কাজ শেষ করবে, এ করে 15 দিনে, একদিনে করে 1/15 অংশ, বি করে একদিনে 1/45 অংশ। তাহলে টোটাল কাজ তারা করবে, টোটাল কাজ করবে 45, তোমার লসাগু হয়ে যাচ্ছে 3 15 45 1, অর্থাৎ তোমার 4/45, 4/45 অংশ করে একদিনে, অর্থাৎ তোমার উল্টে যাবে, অর্থাৎ একসাথে করবে 45 বাই তোমার 4, অর্থাৎ 4 4 11 44, 4 1 4, 11 পূর্ণ 1 4, 45 বাই 4 দিনে, এইগুলো কিন্তু একদিনে, ঠিক আছে, এগুলো হচ্ছে একদিনে করে, এটা এ আর বি, বোঝা গেল, আশা করি বোঝা গেল। পরবর্তী অঙ্ক দেখো, 3টি বর্গাকার ক্ষেত্রের যাদের বাহুগুলি হলো 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি, এদের সমন্বয়ে নতুন বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গক্ষেত্রের বাহু কত হবে, বাহু হবে কত সেমি, অর্থাৎ 3টি বর্গক্ষেত্র ধরো, এটা তোমার 2 সেমি, এটা ধরো একটা 3 সেমির একটা বর্গক্ষেত্র রয়েছে, আর একটা রয়েছে 6 সেমি। তো এই 3টি বর্গক্ষেত্র, এটা ধরো 2/2, এটা 3/3, আর এটা 6/6, 3টে মিলিয়ে একটা নতুন বর্গক্ষেত্র যদি কল্পনা করো, এটা একটা হবে। তো তাহলে আমাদের কি অ্যাড করতে হবে বলো তো, এদের ক্ষেত্রফল 2 2 4, 3 3 9, এইগুলো হচ্ছে তাদের ক্ষেত্রফল, 6 6 36, অর্থাৎ 3টি তোমার ক্ষেত্রফল যোগ করতে হবে, 9 4 13 36, আর 13 হচ্ছে 49, এটা তোমার 7 ইন্টু 7, বোঝা গেল, অর্থাৎ 7 সেমি হবে নতুন যে বর্গাকার ক্ষেত্র তুমি পাবে তার একটা তোমার বাহুর দৈর্ঘ্য, বোঝা গেল, ঠিক আছে, অর্থাৎ 7 সেমি যারা অ্যান্সার করেছো সকলের সঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এ বি এবং সি তাদের মান্থলি যে বেতন তার অনুপাত এটা বলে দিয়েছে 2:3:5, যদি সি এর মাসিক বেতনের পরিমাণ এর থেকে 12,000 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক বেতনের পরিমাণ কত, বোঝা যাচ্ছে। এক্ষেত্রে কি হবে, ধরো মান্থলি এর ইনকাম তাহলে কি হলো, এ আসলে তোমার এখানে তোমরা করো, এটা তোমরা 30 সেকেন্ড সময় নাও, দ্রুত অ্যান্সার করো। তাহলে এ যদি আমরা ধরে নিই 2x, বি ধরতে পারি মান্থলি ইনকাম সবের 3x, আর সি হচ্ছে 5x। এখন দেখো যে ডিফারেন্সটা বলে দিচ্ছে, সি এর মান্থলি যে বেতন
এর থেকে 12,000 টাকা বেশি আছে, অর্থাৎ সি মাইনাস এ বলছে 12,000 টাকা হলো। তাহলে সি 5x আর এ হচ্ছে 2x, 5x মাইনাস 2x ইকুয়াল টু 12,000। তাহলে 3x কি হয়ে যাবে 12,000, x কি হয়ে গেল 4,000। এই কিন্তু আমরা এক্সটা পেয়ে গেছি, এই কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের বার করতে বলেছে বি এর বার্ষিক বেতন কত। তাহলে এক্স যখন পেয়ে গেছি 3 × 4 12,000। ঠিক আছে, অর্থাৎ অপশন এ যারা করেছিল সঠিক আছে, অপশন এ সঠিক আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে সংখ্যা থেকে 5 বাদ দিলে বিয়োগফল তোমার হচ্ছে 36, 48, 21, 28 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তোমার তাহলে তোমাকে বার করতে হবে যে কোন সংখ্যাটি, এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হচ্ছে, এটা তোমাকে বার করতে হবে। কি হবে সঠিক উত্তর? ভালো। তো আমরা তো সকালের ক্লাসে মেনলি তোমার সেখানে ইতিহাসের বেশ কিছু প্রশ্ন, পাশাপাশি একটা মক টেস্ট এবং তারপরে কিছু সিম্পলিফিকেশনের অঙ্ক করেছিলাম। তো আজকে মেনলি এখানে একটা মক টেস্ট আকারে চলছে। ঠিক আছে, তো চলো এখানে যে ছিল এটা তোমার কি হবে, তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করে 5 বাদ দিতে বলেছে, তো 5 যোগ করতে হবে। অনেকে তোমরা ভুল অ্যান্সার করছো, কিন্তু যাই হোক এইখানে যে বিষয়টা রয়েছে দেখো, এটা তোমার লসাগু করে নাও। 36, 48, 21 আর 28। ঠিক আছে, তো লসাগু করো। তো এই লসাগু কি হবে, লসাগু করো তোমার, এটা 3 দিয়ে করো। আর 3 × 12 = 36, 3 × 16 = 48, 3 × 7 = 21, 28। এটা তুমি এবার 4 দিয়ে করতে পারো। 3 × 4 = 12, 4 × 4 = 16, 7, 4, 7, 28। 7 দিয়ে দেখতে পারো 3, 4, 1, 1। তো এটা তুমি যদি গুণ করো 3 × 4 = 12, অর্থাৎ এলসিএমটা কি হচ্ছে 3 × 4 ইন্টু তোমার 7 ইন্টু তোমার হচ্ছে 3 আর 4। এটা করলে কত আসে দেখো, 3 × 4 = 12, 7 × 12 = 84, 3 × 4 = 12, অর্থাৎ 84 ইন্টু 12, 4, 8, 8 × 2 = 16, 8, 4, 8, হাতে 1, 9, 10, 1008, তাই তো? তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে 1013। ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে তাহলে 1013 থেকে তুমি যদি 5 বাদ দাও তাহলে বিয়োগফল এত রূপে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তো অপশন বি যারা করেছো সঠিক আছে, অপশন সি করেছিলে ভুল আছে, অপশন এ ভুল আছে। আচ্ছা 10 নম্বর প্রশ্ন, এখানে কি হবে সঠিক অ্যান্সার দাও। যদি একটা সংখ্যা বলছে এটা হয় 11 দ্বারা বিভাজ্য হয়, তবে লুপ্ত অঙ্ক বা লুপ্ত সংখ্যাটি ওখানে কত হবে, দ্রুত তোমরা অ্যান্সার করো।
অর্থাৎ 11 দ্বারা বিভাজ্য আমরা কি জানি, পজিশনটা দেখতে হবে তোমার, পজিশনটা কি আছে। অর্থাৎ একটা সংখ্যা 1 2 3 4 5 6, এই সংখ্যাটা যদি বলে 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করো, তাহলে আমাদের এই পজিশনগুলো নিতে হবে, জোড় পজিশন আর বিজোড় পজিশন দিয়ে যোগ করতে হবে, তাই তো। এটা যা হবে 5 আর 3 8 আর 1 9। এবার জোড় পজিশন গুলো কি আছে, 2 + 4 + 6, 6 আছে 10 2 12। এবার এই দুটো ডিফারেন্সটা দেখতে হবে, ডিফারেন্স এই দুটো ডিফারেন্স যদি 0 অথবা 11 হয়, তাহলে গোটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে যে 1 2 3 4 5 6 এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না, বোঝা গেল? ঠিক আছে, তো এখানে তাহলে কি হবে, আমরা 8 নেব, 3 নেব আর 7 নেব। 8 + 3 + 7, 8 আর 3 11, তাই তো। 8 আর 3 11 আর 7 হচ্ছে 18, আর এখানে পড়ে রয়েছে 5। এটা মাইনাস যদি 5 করি কত হবে, ধরো এটা x হবে, তাই তো। যদি x + 5, x + 5 যদি করি, x এটা +5, তাহলে এবার 18 থেকে এটা বিয়োগ করলে তোমার 11 করতে হবে। দেখো 18 - x - 5 = 11। যদি 11 ধরে নিই তাহলে কি হবে, তাহলে x হবে তোমার 5 বিয়োগ করলে কত হচ্ছে, 18 থেকে 5 বিয়োগ করলে 13, আবার এই 11টা এদিক নিয়ে আসলে -11, x = 2, তাই তো। x = 2 পাচ্ছি, তাহলে এখানে 2 অ্যান্সার হয়ে যাবে, 2 থাকলে হয়ে যেত। আর যদি 0 করতাম তাহলে কি হতো, অর্থাৎ 18 - 5, এটা যদি 0 করতাম তাহলে কি অ্যান্সার আসতো, এটা যদি 0 করতাম তাহলে কি অ্যান্সার আসতো, দেখো 13 - x 13, অর্থাৎ সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছিল, তাই না। সেটা কিন্তু আর হবে না, অর্থাৎ 0-র কেসটা এখানে আমরা ধরবো না, ঠিক আছে। ব্যাস, এটা তোমার 2 হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে 8 আর 5 13, এই 8 আর 3 11 আর 7 18, তে 5 বিয়োগ করলে হচ্ছে 13, 13 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 11, ঠিক আছে। তো দেখো একটা অ্যানাউন্সমেন্ট যেটা আছে, মেনলি ডব্লিউবিপি এবং জেনারেল কম্বাইন্ড যে সমস্ত এক্সাম আছে তার উপরে আনএকাডেমিতে বেশ কিছু ব্যাচ লঞ্চ হয়েছে। যারা সাবস্ক্রিপশন নিতে চাচ্ছ, এখানে দেখো এক ঝলকে 20% অফ রয়েছে। আলামিন 9, আমিন এই কোডটা ব্যবহার করলে তোমরা অফটা পাবে। এবার যে ব্যাংকিং সেক্টর এক্সামগুলো হয় তার যে প্রস্তুতি নিতে গেলে এখানে তোমার 3 মাসের কোর্স ফি 1080, 6 মাসের 1440, 12 মাসের 1800। এসএসসি এবং রেলওয়ে 3 মাসে 2160, 6 মাসে 3600, 1 বছরে 4320। ডব্লিউবিপি এবং জেনারেল কম্বাইন্ড এক্সামের জন্য 3 মাসে 1980, 6 মাসে 3564, 1 বছরে 4356, এই কিন্তু কোর্স ফি। এবার একটা বিষয় দেখো, 26শে মার্চ 2022 অর্থাৎ 26 তারিখে সকাল 10টায় একটা এক্সাম হবে, কিসের, ডাবল কনস্টেবল স্কলারশিপ টেস্ট। আনএকাডেমি অ্যাপে হবে, 1 ঘন্টার একটা পরীক্ষা, 85 ফুল মার্কসের, নেগেটিভ মার্ক যেমন থাকবে। তোমার সানডে 7 PM অর্থাৎ 27 তারিখে সন্ধ্যা 7টায় কোশ্চেন অ্যানালিসিস হবে, আলামিন স্যার করবেন এবং র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের স্পেশাল অফার আছে, ঠিক আছে, স্কলারশিপ আছে সেখানে। তো এখানে আলামিন রহমান স্যার তোমাদের এভরি ফ্রাইডে সকাল 10টায় কিন্তু একটা করে ক্লাস নেবেন, ঠিক আছে। চলো, এইগুলো কিন্তু ফিচার্স রয়েছে, এক ঝলকে তোমরা দেখে নাও, ঠিক আছে। তো একটা মাঠে কিছু পরিমাণ গরু আর মুরগি আছে, তাদের মাথার সংখ্যা অর্থাৎ মাথার সংখ্যা 100টি, পায়ের সংখ্যা 290টি হলে গরুর সংখ্যা কটি? এখানে এই ধরনের প্রশ্নগুলো তোমার
অ্যালিগেশন দিয়ে করলে সুবিধা হবে, অ্যালিগেশন দিয়ে করলে তোমার সুবিধা হবে। তো এখানে টোটাল বার করতে হচ্ছে তোমার, আচ্ছা মাথার সংখ্যা মানে টোটাল সংখ্যা হচ্ছে 100টি, কারো দুটো মাথা হবে না নাকি, নাকি দুটো মাথা হবে মুরগির, যাই হোক। তো এখানে মেনলি যে বিষয়টা হচ্ছে 100টি টোটাল হচ্ছে গরু প্লাস মুরগি মিলিয়ে করতে হয় কিভাবে। গরুর 4টে পা, গরুর ক্ষেত্রে যদি আমরা করি গরুর 4টি পা, যদি ধরে নিই সবগুলোই গরু আছে তাহলে টোটাল গরু হতো 400টি। আবার যদি ধরে নিতাম সমস্ত যে আছে সবই মুরগি, তাহলে তাদের পায়ের সংখ্যা হতো 200টি। এটা যদি মুরগি করতাম, যদি বলতাম না সবগুলোই মুরগি, তাহলে 200টি মাথা হতো, 200টি পা হতো। তাহলে টোটাল বলছে 290টি পা রয়েছে, অর্থাৎ অ্যালিগেশন তুমি যদি করো 200 থেকে এটা 90 ডিফারেন্স, আর এটা হচ্ছে 110-এর ডিফারেন্স। তাহলে রেশিওটা কি, গরু ইস টু মুরগির রেশিওটা রয়েছে দেখো 9:11, অর্থাৎ টোটাল 100টি। তাহলে কটা হবে, গরুর সংখ্যা কটা হবে, 100 ইন্টু 9 প্লাস 11, 100 ইন্টু 9-এর 20 দিয়ে কাটলে 5, 5 9 45, 45টি কিন্তু গরু থাকবে সেখানে, 55টি মুরগি আছে। ঠিক আছে, চল অপশন বি সঠিক আছে এটা। ঠিক আছে, এবার দেখো একটি ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 9 মিটার, উচ্চতা 8 মিটার। ঘরটিতে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের একটা বাঁশ রাখা যাবে? অর্থাৎ একটা ঘর তুমি দেখতে পাচ্ছ দৈর্ঘ্য 12 মিটার, এটা ধরো একটা দৈর্ঘ্য আছে 12 মিটার রয়েছে, প্রস্থ 9 মিটার, এটা 12, এটা 9। এবার উচ্চতা 8 মিটার রয়েছে, উচ্চতা রয়েছে তোমার 8 মিটার, এটা উচ্চতা, এটা হচ্ছে 8। ঠিক আছে, তো এখানে তোমার মেনলি আমাদের কর্ণটা লাগবে, কর্ণ, তাই তো? কর্ণটা বার করতে হবে। কর্ণর যে সূত্র সেটা কি, কর্ণ হচ্ছে আয়তক্ষেত্রের এই এখানে হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার 12 স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস হচ্ছে উচ্চতা 8 মিটার 8 স্কোয়ার, এটা যা হবে সেটা অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 12 12 144, 9 9 81, 8 8 64, টোটাল কি হবে দেখো 289 হয়ে যাবে, অ্যান্সার চলে আসবে 17 মিটার। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, √289 হয়ে যাবে। ঠিক আছে, চলো যারা অপশন সি করেছো সঠিক আছে। আচ্ছা, এ কেন্দ্র একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এ বি একটি জ্যা, তার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব কত? অর্থাৎ লম্ব দূরত্ব তোমাকে বার করতে হবে বা ন্যূনতম দূরত্ব। অর্থাৎ এই একটা ধরো বৃত্ত রয়েছে, তার কেন্দ্র বলছে ও, এটা বলছে ও, এ বি একটি জ্যা এখানে রয়েছে, ধরো কল্পনা করো এখানে এ বি জ্যা, এটা বলছে 8 সেমি, ব্যাসার্ধ 5 সেমি, ধরো এই যে ব্যাসার্ধ এটা রয়েছে 5 সেমি। তাহলে বলছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব, অর্থাৎ দূরত্ব মানে কি, লম্ব দূরত্ব। এবার দেখো যে বৃত্তের যে সমস্ত ফর্মুলা বা উপপাদ্য অনুযায়ী সব থেকে ন্যূনতম দূরত্ব হবে জ্যায়ের উপর, ন্যূনতম দূরত্ব হবে লম্ব। তা দূরত্ব মানে ন্যূনতম দূরত্বের কথাই বলছে। লম্ব যদি ন্যূনতম দূরত্ব হয়, লম্বটা আবার এই জ্যাকে দুভাগে সমান 2 ভাগে ভাগ করবে। তো এই টোটালটা 8 ছিল, তার মানে এটা 4, এটা 4। অর্থাৎ এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, ধরো ডি তে ছেদ করছে ও বি আর ডি, তাহলে ও বি ডি যে সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে এটা কি হবে 3 হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে 3 সেমি। বোঝা গেল? এটা কিন্তু 3 সেমি সঠিক উত্তর হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? ঠিক আছে, চলো যারা অপশন বি করেছিল 3 সেমি সঠিক আছে। একটি পরীক্ষায়
1200 ছেলে আছে এবং কি বলছে এখানে 600 জন মেয়ে আছে পরীক্ষা দেয়। 42% ছেলে এবং 30% মেয়ে পাস করলে মোট পরীক্ষার্থীর কত শতাংশ ফেল করেছে সেটা তোমাকে বার করতে হবে। দ্রুত তোমরা অ্যান্সার করো। অর্থাৎ এখানে তোমাকে বার করে নিতে হবে না কতজন আগে পাস করেছে। 1200 জনে 42% পাস করেছে ছেলেদের, 42/100 এতজন পাস করেছে ছেলে। তাহলে কি হচ্ছে 0 কাটো, 12 × 42 কত হবে? 42 শর্টকাট কি হবে জানো? 42 × 10 420, 42 2 84, তাহলে 84 প্লাস 420 কত হচ্ছে? 84 420 504, 504, 84 আর 20 104, 420 504। এবার মেয়ে পাস করছে কত? মেয়ে পাস করছে 30%, অর্থাৎ 600, তার 30% করলে হচ্ছে 3 6 18, 180 জন। তো টোটাল তাহলে পাস করছে কতজন? 504 180, টোটাল পাস করছে, মোট পাস করছে 504 প্লাস 180 কত হচ্ছে? 4 8 5 আর 684 জন। 684 জন কতজনে পাস করছে? 684 জন টোটাল পাস করছে হচ্ছে 1200 প্লাস 600 অর্থাৎ 1800, 684 1800, অর্থাৎ শতকরা যদি করি 100 দিয়ে গুণ করো কত পার্সেন্ট পাস করছে যদি বার করি, মাইনাস করে দিলে ফেল পার্সেন্টেজ বার করা যাবে। এখানে হয়ে যাবে, দেখো তুমি যদি এটা করো মেনলি হবে 0 কেটে দাও, 18 দিয়ে তোমার হচ্ছে 3 18 54, 3 18 54 চলে আসলো। আর হাতে কত থাকছে? 14 144। আচ্ছা 44 যদি হয় তোমার হয়ে যাবে 38। ভালো করে খেয়াল করে দেখো, তোমার হয়ে যাবে 38% যদি পাস করে তাহলে ফেল হবে 62%। ঠিক আছে, চলো তাহলে তোমার এখানে সঠিক উত্তর অপশন এ। ব্যাপারটা ক্লিয়ার হলো তো? তুমি ছোট ছোট সংখ্যায় ভাঙতে পারো। তুমি এটা 6 দিয়ে ভাঙো 3, 6 1 6, 6 1 6, 2 24, 4 6 24, 3 দিয়ে ভাগ করলে 3-এ, তো 4 1 5 1 6, 3 দিয়ে যাবে, 3 3 9, 2 24, 3 8 24, শর্টকাটে ভাঙতে পারো। অপশন এ সঠিক আছে। 15 নম্বর প্রশ্ন দেখো, এ বি এবং সি একটি কাজ করে যথাক্রমে 6 দিন 8 দিন এবং 12 দিনে। তারা একসঙ্গে কাজটি করে, টোটাল করে 1350 টাকা পাবে। বি কত টাকা পেয়েছে? অর্থাৎ এখানে তোমার কি করতে হবে? তাহলে যে কদিন কাজ করবে সেই অনুযায়ী টাকা পাবে। অর্থাৎ এখানে তোমাকে আগে 6 8 আর 12 লসাগু করতে হবে, এলসিএম অফ মুখে মুখে করতে হবে। এলসিএম অফ 6 8 আর 12, তাহলে এদের এলসিএমটা কি হবে? 24। এবার 24 দিয়ে তোমাকে ভাগ করতে হবে এক একজনকে। তাহলে এ কত পাবে? এ পাবে হচ্ছে 24 বাই তোমার 6। আচ্ছা, একটি কাজ তাদের করতে পারে, এটা কর্মক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, এটা বলছে কর্মক্ষমতা, ঠিক আছে, মানে একটা কাজ এ ভালোভাবে, মানে এর স্পিডটা বেশি 6 দিনে করতে পারে, বি সেই কাজটা 8 দিনে। আচ্ছা, তারপর বলছে সি সেটা 12 দিনে করতে পারে, এটা হচ্ছে কর্মক্ষমতা। তাহলে লসও করে নিলাম 24। এবার 24 কে 6 দিয়ে ভাগ করলে 4 4 24,
একসঙ্গে কাজ করলে তো টোটাল তাদের যে ক্যাপাসিটি অনুযায়ী কাজ করবে, এ তার মানে একটু বেশি কাজ করবে এর ক্যাপাসিটি অনুযায়ী। তারপরে বি তার ক্যাপাসিটি অনুযায়ী করবে, 8 দিয়ে ভাগ করো। বি তুমি এখানে 24কে 8 দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে 3, আর সি কত পাবে 24/12 অর্থাৎ 2। অর্থাৎ একদিনে যদি একসাথে করে এ 4 টাকা পেলে বি পাবে 3 টাকা, এ পাবে 2 টাকা। বি কত টাকা পেয়েছে, অর্থাৎ বি যে রেশিও আমরা পেয়ে গেছি A/B/C কত অনুপাতে টাকা পাবে সেটা হচ্ছে 4:3:2। আমাকে বার করতে হবে বি, অর্থাৎ 1350। এটা থেকে বি পাবে, বি হচ্ছে 3/4 আর 3 7 আর 2 9, তাই তো 4 আর 3 7 আর 2 9, হাতের লেখা বোঝা যাচ্ছে তো, এটা 3, ঠিক আছে। 3 দিয়ে কাটো, এখানে 3 দিয়ে কাটলে 3 এ 4 এ 12, 3 5 15, 450 টাকা কিন্তু বি পাবে। বাদ বাকি টাকা যেটা রয়েছে সেগুলো এ আর সি পাবে। তো এখান থেকে এবার যদি বলতো এ কত পেয়েছে বার করা যেত, 4 বা এটা 9 15 104 15 60, এ পেতো 600 টাকা, তাই তো, ঠিক আছে। আর বি পেতো 300 টাকা, এই সি পেতো 300 টাকা। আচ্ছা এবার কিছু জিআই করো, জিআই করো, জিআই 16 থেকে 25 জিআই থাকবে। কি হবে এখানে, যে লুপ্ত সংখ্যাটি কত, দ্রুত তোমরা অ্যান্সার করো। এখানে একটু ভালো করে তোমরা যদি লক্ষ্য করো, এখানে কিন্তু একটা ডবল সিরিজ রয়েছে 3 6, এর সাথে এটা যাবে 8 আর 6 14, 14 আর 6 20, গ্যাপ 6 রয়েছে, দেখো প্লাস 6 হচ্ছে। কিন্তু এটা থেকে এটা যদি করতে যেতে 5 2 6 8 14, এটা হজবর হলো, আসবে না, তাই তো। অর্থাৎ ডবল সিরিজ যদি থাকে, এটা হচ্ছে অ্যাড হচ্ছে 3, এটা এটা অ্যাড হয়ে হবে 6 3 9, ঠিক আছে, 9 অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল, যারা ডি করছিলে সঠিক আছে, ডি করছিলে সঠিক আছে। পরবর্তী দেখো একটা সিরিজ রয়েছে, যদি 16 প্লাস 2 16 যোগ 2 16 হয় 40 হয়, 24 প্লাস 8 যদি 96 হয়, তবে এটা কত হবে, এটা তোমাকে বার করতে হবে। কি হবে এখানে সঠিক উত্তর, সহজ জিআই, একদম সহজ জিআই। এই ধরনের জিআই আমিও করেছিলাম এক সময়, তাই না, ঠিক আছে। এটা সঠিক উত্তর কি হবে, তোমরা অ্যান্সার করো। এটা হচ্ছে তোমার বোঝা যাচ্ছে 16 × 2 32, তাকে অর্ধেক করলে হচ্ছে 16, 20 4 20 80, তার অর্ধেক করলে হচ্ছে 40, 24 × 8 তার হাফ করলে হচ্ছে, বা তোমার 16 তার সাথে এটা যে আছে তার এর হাফ 1, 16 16 20 × 2 এর হাফ 2, এর হাফ 4 4 24 96, অর্থাৎ 15 গুণ 6 ভাগ 2, এইভাবে ভাবতে পারো, বা 15 প্লাস, আচ্ছা 15 গুণ তোমার এখানে হচ্ছে 6 ভাগ 2, তো এখানে 6 × 9 45 হয়ে যাবে ভাগ করলে। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। সকলের সঠিক আছে, সকলের সঠিক আছে, ঠিক আছে। চলো এবার এই অ্যান্সারটা করো, এটা কিন্তু একটু ভালো অঙ্ক আছে এখানে। কি হবে, দ্রুত অ্যান্সার করো।
কি হবে? এখানে অনেকের ভুল হচ্ছে তোমাদের। এটা 10 গ্যাপ, এটা 11, এটা 13, এখানে কত হবে? এইভাবে ভাবলে তুমি কোনো একটা সিকোয়েন্স তুমি পাচ্ছ না। 1 2 এর মধ্যে গ্যাপ আছে, 13 আর 1 14 যদি হতো, 1 এখানে 2, তারপর এখানে যদি 3 গ্যাপ হতো 16 হতো, 16 96 হতো, কিন্তু 96 অপশানে নেই। তাহলে এই যে টেকনিক, এই টেকনিক ব্যর্থ। ঠিক আছে, এইভাবে হবে না। তাহলে কিভাবে হবে? এখানে দেখো 6 থেকে 56 হচ্ছে 4 + 6 10, প্লাস 10 অ্যাড হচ্ছে, দেখো না 56, 5 + 6 11, দেখো 11 অ্যাড হচ্ছে, 6 + 7 13। অর্থাৎ এখানে যে সংখ্যা রয়েছে সেটা যোগ করেই কিন্তু পরের সংখ্যাটা হচ্ছে। অর্থাৎ 80 থেকে 8 + 0 যদি যোগ করো 8 যোগ হবে। এখানে গল্পটা লুকিয়ে, অর্থাৎ 88 হয়ে যাবে সঠিক উত্তর। 80 + 8। ঠিক আছে, এই কিন্তু উত্তর। অর্থাৎ অপশন বি যারা করেছো একদম সঠিক আছে। বুঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এটা তোমার মেনলি তোমার যে স্টেটমেন্ট কনক্লুশন যে থাকে পরীক্ষায়, এখানে বলছে সব কলম হয় ডাস্টার। এখানে সিদ্ধান্ত আমরা আসবো, সব কলম হয় ডাস্টার, সব ডাস্টার হয় বোর্ড। এবার সিদ্ধান্ত বলছে সব বোর্ড হয় কলম নাকি সব কলম হয় বোর্ড। তোমাকে বলতে হবে কোন বক্তব্যগুলো বা সিদ্ধান্তগুলো সঠিক বা ভুল। এখানে দেখো সব কলম, অর্থাৎ যদি এটা কলম বলি, এটা যদি কলম বলি তাহলে তোমার সব কলম হয় ডাস্টার। তার ডাস্টারের সেটটা বড় হয়ে যাবে, এটা তুমি ডাস্টার লেখো। কনসেপ্টগুলো তোমাকে বুঝে নিতে হবে। আবার সব ডাস্টার বোর্ড, ডাস্টারের থেকেও একটা বড় সেট রয়েছে, সেটা হচ্ছে বোর্ড। ঠিক আছে, এই কিন্তু গল্প। এবার বলছে সব বোর্ড হয় কলম। সব বোর্ড কি কলম? কিছুটা হলেও ঠিক হতো, এটা কিন্তু একদম ভুল। সব কলম হয় বোর্ড, সব কলম হয় বোর্ড, এটা কিন্তু বলা যায়। কারণ সব কলমগুলোই তো বোর্ডের মধ্যে পড়ে যাচ্ছে। সব কলম ডাস্টার, কিন্তু সব ডাস্টার আবার বোর্ডের মধ্যে। অর্থাৎ সব কলম তুমি বোর্ড বলতে পারো, তাই তো? বলা যাবে তো, হ্যাঁ কি না? অবশ্যই বলা যাবে। এটা সঠিক আছে। ঠিক আছে, সব কলম বোর্ড, বোর্ড সব থেকে বড় সেট। তো এই জিনিসগুলো কনফিউশন হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। তোমার এখানে যেটা রয়েছে দেখো ভালো করে, এই একটা সিরিজ রয়েছে, কি হবে তোমরা বলো। ওকে, এখানে যে প্রশ্নটা রয়েছে দেখো, সিরিজটা চলছে এভাবে, এস থেকে টি, টি থেকে ইউ, ইউ থেকে এখানে ভি হবে। তার মানে প্রথম যেটা হবে ভি হবে, সি ডিই প্লাস, এটা +1 হচ্ছে, +1 +1। সি থেকে ডিই, তাই তো, +2 হচ্ছে। ই এফ জি, এফ জি +2, জি থেকে +2 করলে জি এইচ আই, ভির পরে আই চলে আসবে, তাই তো। তারপর ডি থেকে এফ, ডিই এফ, ডিই এফ, এটাও +2 হচ্ছে। এফ জি এইচ +2 হচ্ছে, +2 করলে জি এইচ আই জে, ভি আই জে। অর্থাৎ অপশন বি এখানে সঠিক আছে, তাই তো। অপশন বি যারা করেছো একদম সঠিক। ঠিক আছে, ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখো। মাধুরী, মাধুরীর ভাইয়ের একমাত্র বোনের মা হলো শালকা। মাধুরীর সঙ্গে শালকার কি সম্পর্ক? এটা কি হবে? ব্লাড রিলেশন থেকে। তো এখানে কি হবে সঠিক উত্তর?
15 সেকেন্ড সময় না, 15 সেকেন্ড, খুব সহজ রয়েছে, দ্রুত অ্যান্সার করো। তো এখানে কি হবে দেখো, মাধুরীর ভাই, তার একমাত্র বোন মানে আবার মাধুরী, ঠিক আছে। তো ভাই বোনের মা হলো শালকা, মাধুরীর মা শালকা, মাধুরী কি হবে শালকার, শালকার মেয়ে হয়ে যাবে। অপশন ডি সঠিক আছে, ঠিক আছে। ব্যাস, একটি প্রণালীতে পশ্চিম হয় উত্তর পশ্চিম, তাহলে উত্তর কি হবে? অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে মেনলি তোমার এই যে ডিরেকশন দেওয়া রয়েছে, এমনি তো এটা আমরা জানি স্ট্যান্ডার্ড, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা ওয়েস্ট। অর্থাৎ প্রণালীতে উত্তর পশ্চিম দিকটা বলছে, উত্তর দিক উত্তর পশ্চিম দিক মনে হচ্ছে, অর্থাৎ তোমার দিক লেগে গেছে এটা, এটা তুমি বলছো পশ্চিম দিকটা এটা হয়ে যাচ্ছে ডব্লিউ ড্যাশ। তাহলে উত্তর দিক অর্থাৎ 45 যদি ঘুরে যায়, এই অ্যাঙ্গেলটা 45 যদি ঘুরে যায়, তাহলে এটাও 45 ঘুরে যাবে নর্থ, এটা মনে হবে এন ড্যাশটা তোমার এদিকে চলে আসবে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি তাহলে উত্তর পূর্ব। অপশন বি যারা করেছো একদম সঠিক। একটি ঘড়িতে 8:30 সময় হলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ কত হবে? কোণ কত হবে? অর্থাৎ ঘড়ির কাঁটা তোমার, একটা ঘড়ি তুমি যদি আঁকো এখানে তোমার এই যে এটা হচ্ছে 12, এটা 12, এটা 6, এটা তোমার 3, এটা তোমার 9, এবার 1 2 1 2 4 5 7 8 10 11, এইবারে তোমার বলছে 8:30, মানে এখানে তোমার ঘন্টার কাঁটা এখানে, মিনিটের কাঁটা এখানে, এটা ঘন্টার কাঁটা একটু মোটা করে দিচ্ছি, তাই তো, এটা মিনিটের কাঁটা। তাহলে এই যে ঘড়িটা আঁকা হলো, এই যে একটা একটা ঘর তোমরা জানো টোটাল 360, টোটালটা 360 একটা একটা ঘর, তাহলে 12টা ঘর, 3 12 36, 30 করে, এইটা 30, এইটা 30, আর এটা অর্ধেক মানে 15, 60 আর 15 75 ডিগ্রি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি সংখ্যার গসাগু 44, লসাগু 264, একটি সংখ্যা 88 হলে অপর সংখ্যার দ্বিগুণ কত হবে? দ্রুত তোমরা অ্যান্সার করো। দ্রুত অ্যান্সার করো। এটা কি হবে? এটা কি হবে? এটা হয়ে যাবে তোমার একটি সংখ্যা 44, গসাগু 44, লসাগু 264, আর একটা সংখ্যা কি হবে? এটা তো সহজ আছে, 44 দিয়ে কাটো, অপর সংখ্যা হবে, অপর সংখ্যা, এটা অপর সংখ্যা 2 হবে, 264 ভাগ 2 অর্থাৎ 132। প্রশ্নটা কিন্তু এটা জানতে চাইনি, অনেকে 132 করে ভুল করছো, কারণ সংখ্যার দ্বিগুণ জানতে চেয়েছে, দ্বিগুণ কত হবে? দ্বিগুণ এর ডবল 264 হবে। অপশন বি কারেক্ট আছে। পরবর্তী এবং লাস্ট প্রশ্ন, তোমরা যারা এতক্ষণ কানেক্ট ছিলে, তো জাস্ট শেষের দিকে ক্লাসটা, এটাই শেষ প্রশ্ন। একটি এর, আচ্ছা, এ এর 30%, বি এর 50% এর সমান হলে এ বি এর অনুপাত কত? অর্থাৎ এ বলছে এর 30%, মানে 30/100 ইকুয়াল টু বি এর হচ্ছে 50%, 100 100 কাটো, 0 0 কাটো, অর্থাৎ 3 এর 5b, এটা তো জানো, অর্থাৎ এ বাই বি কি হবে? 5/3, 5:3, এটা কিন্তু হয়ে গেল অ্যান্সার, অপশন বি সঠিক আছে। ঠিক আছে, চলো, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। মেনলি তোমাদের ইমতিয়াজ স্যার একটু সমস্যা আছে, অসুস্থ, সেই জন্য আমি 1 ঘন্টা ক্লাস নিলাম ম্যাথ প্লাস জিআই মক আকারে। তো যাই হোক, ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। তো জাস্ট তুলনা করতে যাবে না, এটাই বলবো ইমতিয়াজ স্যারের সাথে আমার, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি ম্যাথের কিছু ক্লাস আপাতত নিয়ে নেব, ঠিক আছে। তো যারা তোমরা
এখনো আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম ওয়েব সলিউশনে কানেক্ট হওনি, কানেক্ট হয়ে যাবে এবং নতুন যারা কানেক্ট হলে সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশনটা অল করে রাখবে। তো যারা এতক্ষণ তোমরা দেখলে ক্লাসটা, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, টাটা।